রাজশাহী সহ উত্তরের ৩ জেলা থেকে দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার চলাচল বন্ধ। মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি শ্রমিকদের ভোগান্তিতে যাত্রীরা। সকাল থেকে ঘুরতেছি, কোনো গাড়ি পাচ্ছি না, তো শুনলাম যে গাড়ি সব ধর্মঘট করছে। যে বেতনটা পাই সে বেতনে আমাদের চলে না। এরা বলছে বাড়াবো, এতদিন ধরে তো বেতন বাড়ে না, এই জন্যই কর্মবিরতি চলছে। দেশে প্রথমবারের মতো পাইপলাইনে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ। শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম চালু, বাঁচবে সময় ও খরচ। খুলনায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে মুরগির খামারে। 4 মাস ধরে স্কুলে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্ষুদে শিক্ষার্থীরা। আমরা স্কুলে 3 মাস ধরে যেতে পারি না। মুরগির ফার্মে ক্লাস করি, পানি ভেঙে স্কুলে যাই, আবার বাড়ি ফেরার সময় পানি ভেঙে বাড়ি ফিরতে হয়। গাজীপুরে 9 মাস ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ এক পরিবার। চারপাশের জমি শিল্প প্রতিষ্ঠান কেনার পর থেকেই বন্ধ আসা যাওয়ার রাস্তা। মারার পরে দাঁত ভেঙে দিছে, পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি। সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চাই। ছোঁয়া, আসলে বিকেল 3টায় ঢাকার গাবতলীতে বাস মালিক, শ্রমিক এবং যারা রয়েছে তাদের একটা সভা হওয়ার কথা। আলোচনা সভায় আসলে সেই ধর্মঘট চলমান থাকবে। এখানে নাটোর বড় হরিশপুর বাস স্ট্যান্ড এলাকায় এসে যে বিষয়টা দেখেছি যে শুরু সকাল থেকেই দূরপাল্লার যে যাত্রী ছিল তারা বাস স্ট্যান্ডে এসেছেন, এসে কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছেন না। শুধু একতা পরিবহনের বাসটি চলাচল করছে, দূরপাল্লার বাস। এছাড়া যেই লোকাল বাস সার্ভিসগুলো ছিল সেই লোকাল বাস সার্ভিসগুলো চলাচল করছে। অনেক যাত্রী কিন্তু বাধ্য হয়ে সেই লোকাল বাসেই দুর্ভোগ নিয়েই দূরপাল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রীরা যে বিষয়টি বলছেন যে এই বাস ধর্মঘট যত দ্রুত সমাধান হবে ততই তাদের জন্য ভালো হবে। আর এই বাস টার্মিনালে যেই বাস চালক, সুপারভাইজার, হেল্পার যারা আছে তারা কিন্তু এসে একেবারে অপেক্ষা করছে যে কখন এই আলোচনা সভা হবে, ঢাকার গাবতলীতে মিটিং হবে, সেইখান থেকে কি তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে তারা আসলে এই ধর্মঘট চালিয়ে যাবেন। কারণ এর আগেও কিন্তু বারবার বাস মালিকদের আশ্বাস ছিল, সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা চলতি মাসের 1 সেপ্টেম্বরেই তারা ধর্মঘট তুলে নিয়েছিলেন। 2 দিন বন্ধ থাকার পরে 6 সেপ্টেম্বর আবার ধর্মঘট দিয়েছিলেন। তারপর বাস মালিকরা আশ্বাসে 9 তারিখ থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত তাদের ধর্মঘট প্রত্যাহার ছিল। যেহেতু এই দীর্ঘ সময়ের মধ্যেও বাস মালিকরা বারবার আশ্বাস দেওয়ার পরেও এই তাদের দাবি দেওয়া মেনে নেয়নি। এবার কিন্তু এই ধর্মঘটে তারা একেবারে এই কঠোর অবস্থানে রয়েছেন। কিছুতেই তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারা কিছুতেই এই ধর্মঘট প্রত্যাহার করবেন না, এমনটাই অনড় অবস্থানে রয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুল, আপনি থাকুন সেখানে, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে খবর জানবো। তবে আমার সহকর্মী আছেন মনোয়ার হোসেন জুয়েল, তার সঙ্গে একটু কথা বলতে চাই। জুয়েল, চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা? ধর্মঘট নিয়ে কি বলছেন বাস শ্রমিক মালিকরা এবং সাধারণ মানুষের যাতায়াতে কেমন প্রভাব পড়ছে, কি দেখছেন? সহকর্মী নাজমুল নাটোর থেকে যে কথাগুলো বলছিলেন, একই পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতিটা আমরা বলতে পারি।
এখন যে বিষয়টি হচ্ছে যে এই অঞ্চলের যে যাত্রীরা রয়েছেন তারা যে ভোগান্তিতে রয়েছেন, পাশাপাশি যারা এই পরিবহন শ্রমিক রয়েছেন তারাও কিন্তু বারবার একটি কথা বলছিলেন যে তারাও কিন্তু অনেকটা নিরুপায় হয়ে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। কারণ অন্যান্য আরও কয়েকটি পরিবহন সংস্থা রয়েছে যাদের বেতন কাঠামো কিন্তু এই পরিবহন শ্রমিকদের চাইতে বেশি। তো স্বাভাবিকভাবে এটা একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে বলে তারা দীর্ঘদিন থেকে দাবি করছেন। কারণ এই ধরনের বেতন কাঠামো যদি চলতে থাকে, একই ধরনের কর্মকাণ্ডে একাধিক রকম বেতন কাঠামো, সেক্ষেত্রে বৈষম্য তৈরি হয় এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু এটি সমাধানের জন্য মালিক পক্ষকে বলে আসছিলেন, কিন্তু মালিক পক্ষ কিন্তু তাদের দাবি যে তারা মালিক পক্ষ এটা কর্ণপাত করেননি। এবং গতকালকে যে ধর্মঘট কর্মসূচি তারা চালু করেছেন সেখানেও কিন্তু মালিক পক্ষের প্রথমে সাড়া পাওয়া যায়নি। আজকেই থেকে কিন্তু রাত্রে থেকে তাদের সাড়া পাওয়া গেছে এবং আজকে একটি শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় মালিক পক্ষ এবং যে শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা মধ্যস্থতার কথা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোরের শ্রমিক নেতৃবৃন্দ ইতিমধ্যেই ঢাকা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেতৃবৃন্দের দাবি যে এই ধরনের আলোচনা যদি মালিক পক্ষ যদি আগ্রহী থাকেন তাহলে হয়তো এই সমাধানটা হয়তো আজকে সমাধান হবে এবং যাত্রীদের যে ভোগান্তি বা অন্যান্যদের যে ভোগান্তি সেগুলো লাঘব হবে। সোহার। জি জুয়েল, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আজ থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে যাবে জেট ফুয়েল। সকালে পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনায় নতুন পাইপলাইন উদ্বোধন করেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেশের কোনো বিমানবন্দরে এই ধরনের সুবিধা এটাই প্রথম। আগে বিমানবন্দরে ট্রাকের মাধ্যমে তেল পৌঁছাতে সময় লাগত প্রায় 24 ঘন্টা। নতুন এই পদ্ধতিতে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। 10 থেকে 15 জন মানুষ প্রয়োজন হতো, এখন একজন অপারেটর কম্পিউটারের মাধ্যমে পাম্প পরিচালনা করতে পারবেন। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকার সাশ্রয় হবে। দর্শক, আজ থেকে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে। এই বিষয়ে আগেও আপনাদের জানিয়েছি খবরে। এবার একটু সরাসরি যুক্ত হবো আমার সহকর্মী শহীদুল সুমনের সঙ্গে, তার কাছ থেকে জানবো উদ্বোধনীর ব্যাপারে। সুমন, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, এই প্রকল্পটির উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য জানাবেন। সকালেই উদ্বোধন হয়েছে, এখন উদ্বোধন পরবর্তী যে আলোচনা সভা সেটিও আসলে সম্পূর্ণ হচ্ছে। সব মিলিয়ে এই যে প্রথমবারের মতো দেশের ইতিহাসে যে পাইপলাইনের মাধ্যমে কোনো বিমানবন্দরে জেট ফুয়েল গেল, এটি আসলে চট্টগ্রামে বিমানবন্দরের মধ্য দিয়ে শুরু হয়েছে। ধাপে ধাপে যেটি বলা হয়েছে এখানে আলোচনা সবাই, যে খনিজ জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব তিনি বলেছেন যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ঢাকা এবং সারা দেশে যেসব বিমানবন্দর রয়েছে সেখানে আসলে পাইপলাইনের মাধ্যমে এভাবেই আসলে জেট ফুয়েল সরবরাহ করবে। এর মাধ্যমে কিন্তু জ্বালানি যে নিরাপত্তা সেটি যেমন নিশ্চিত হয়েছে, তেমনি কিন্তু খরচ আসলে অনেকটাই সাশ্রয় হবে বলছেন এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন পদ্মা অয়েলের। আমরা যতটুকু জেনেছি 170 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলেও আসলে মূলত আরো 10 কোটি টাকা এখানে সাশ্রয় হয়েছে। সেই 10 কোটি টাকা সরকারি কোষাগারে আসলে জমা দেওয়া হবে এবং একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে কিন্তু বিমান বাহিনীর একটি ঘাঁটি জহুর আহমেদ ঘাঁটি তো আসলে মূলত এই জেট ফুয়েল সরবরাহ করবে। এর মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এমনটি আসলে জানিয়েছে বিমান বাহিনীর এখানে যারা শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন তারা। একই সাথে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি ব্যবস্থাপক রয়েছেন তিনি আসলে বলছেন যে চট্টগ্রাম বিমানবন্দরে যে সক্ষমতা, এর মাধ্যমে কিন্তু সেই সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এখানে বর্তমানে যে কয়টি ফ্লাইট চলাচল করে অভ্যন্তরীণ আমরা আন্তর্জাতিক, সেটি আরো বৃদ্ধি করা যাবে। সেটি
বেশি করা যাবে এমনটি আসলে বলছে এবং সেই সাথে ধীরে ধীরে যেহেতু বলছেন যে ঢাকা এবং অন্যান্য যেসব আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেগুলোতে কিন্তু একই কায়দায় যে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে জ্বালানি, একই সাথে এটি বলছেন তারা বারবার যে আগে যেখানে চৌবাচ্চার ট্রাকের মাধ্যমে যেভাবে সরবরাহ করতো সেখানে যেমন সময় এবং অর্থ খরচ হতো সেটি আরো বেশ কিছু কমে এসেছে এবং তার এর মাধ্যমে অর্থ সাশ্রয় হয়েছে। জি, এবং সময় অনেক সাশ্রয় হয়েছে যেমনটি আপনি জানাচ্ছিলেন আমাদের। ধন্যবাদ সুমন যোগ দেওয়ার জন্য। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে গতকাল সরে আসার ঘোষণা দেন জামাতপন্থী শিক্ষকরা। এদিকে উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে গতকাল রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর হবে ভোট গ্রহণ। 30 তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্যই আমাদের এই কর্মসূচি। 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বাড়িঘরের পাশাপাশি পানিতে নিমজ্জিত 6টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে একটি স্কুল পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধযুক্ত সেই পরিবেশে ঘন্টার পর ঘন্টা চলছে শিশুদের ক্লাস। দুর্ভোগের কথা জানা থাকলেও জলাবদ্ধতা নিরসন বাদে সমাধান আসবে না বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কাঁধে ব্যাগ ভর্তি বই, চোখে মুখে বিশ্বজয়ের স্বপ্ন। পথঘাট, বাড়ির উঠান পেরিয়ে শিশুদের দল ছুটছে বিদ্যা আহরণে, কিন্তু স্কুলের বদলে গন্তব্য গিয়ে থেমেছে মুরগির খামারে। ভারী বৃষ্টিপাতের পর প্রায় 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বসতবাড়ির পাশাপাশি তলিয়েছে 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা করতে হচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধে যেখানে টেকাই দেয় সেখানেই ঘন্টার পর ঘন্টা চলছে পাঠদান। আমরা স্কুলে 3 মাস ধরে যেতে পারি না। আমাদের স্কুলের পরিস্থিতি খুবই খারাপ, খুব গরম হয় আর আমাদের এখান থেকে আসতে খুব কষ্ট হয়। মুরগির ফার্মে ক্লাস করি আমরা সবাই পরীক্ষা একসাথে দিই, এরকম ভাবে পরীক্ষা দিলেই হয় না। আমাকে আসতে সাপ ভয় করে, আমাকে বই খাতা ভিজে যায়। আমরা প্রতিদিন পানি ভেঙে স্কুলে যাই, আবার বাড়ি ফেরার সময় পানি ভেঙে বাড়ি ফিরতে হয়। বৃষ্টি হলে যাতায়াতের খুবই কষ্ট হয়। জলাবদ্ধতার পর একটু উঁচু স্থানে সাময়িকভাবে পাঠদান শুরু করা হয়। বাড়িঘর জলমগ্ন থাকায় সেই খামারে ঠাঁই নিয়েছে 3টি পরিবার। এমন পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বললেন শিক্ষকরা। 2 গ্রামের আমাদের সন্তান স্কুলে পড়াশোনা করতে পারছে না, এই জন্য আমি আমার মুরগির ফার্মটা দিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি তাদের জায়গা করে দিয়েছি যাতে বাচ্চারা শিক্ষার আলো পায়। আমাদের স্কুল তলায় যাওয়ার জন্য আমরা এখানে ক্লাস করতে পারছি না। মাঝে মাঝে আমরা এই ল্যাপটপটা এনে 2-4 জনকে নিয়ে একসাথে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে প্রেজেন্টেশন দিয়ে ওদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু দেখাই। বেঞ্চের উপরে যখন পানি উঠে গেছে তখন আমরা এই মুরগির ফার্মে এখন ক্লাস করাচ্ছি এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাও এখানে আমরা পরীক্ষা নিচ্ছি, কারণ এখানে পরীক্ষার সময় আমাদের 60% ছেলেমেয়ে উপস্থিত ছিল। অভাগা এসব শিক্ষার্থীদের দুর্দশার কথা জানেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। জানালেন জলাবদ্ধতা নিরসন ছাড়া সাময়িক সমাধানে মিলবে না সুফল, তাই দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেহেতু এটা একটা জাইগেন্টিক কাজ এবং দীর্ঘমেয়াদী কাজ, সুতরাং এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলে মিলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া একার পক্ষে আমাদের পক্ষে এই লেখাপড়া চালিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিদ্যালয়ের পাশাপাশি রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত থাকায় ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয় উপজেলার অন্তত 20 বিদ্যালয়ের শিক্ষার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতেই একরকম অবরুদ্ধ একটি পরিবার। বাড়ির চারপাশে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় মই বেয়ে দেয়াল টপকে বের হতে হয় পরিবারটির সদস্যদের। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির চারপাশের সবটুকু জমি একটি শিল্প প্রতিষ্ঠান কিনে নেয়ার পর থেকেই এমন বাধা সৃষ্টি করছেন তারা। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। মই বেয়ে সীমানা প্রাচীর টপকে বাড়ি থেকে বের হচ্ছেন 50 এক নারী। বাড়ির চারপাশের জমিতে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় প্রায় 9 মাস ধরেই এমন দুর্ভোগে গাজীপুর শ্রীপুরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুন নাহার বেগম। ভুক্তভোগী জানান, বাড়িটির চারপাশের সব জমি কিনে নিয়েছে একটি শিল্প প্রতিষ্ঠান। এরপর রাস্তা বন্ধ করে দেয়ায় একরকম ঘরবন্দি তারা। তাই চলে গেছে সব ভাড়াটিয়াও। অথচ স্বামীর মৃত্যুর পর 3টি ঘর ভাড়া দিয়েই সংসার চলত বিধবা ওই নারীর। 9 মাস যাবত আমার এইভাবে বেড়া দিয়ে আটকে রাখছে। আমি বাজার ঘাট কিছু করতে পারি না, চলাচল করতে পারি না, কিছুই করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, বরং তাদের মারধর করেছে শিল্প প্রতিষ্ঠানের লোকজন। আমার আম্মুনে মারছে, মারার পরে দাঁত ভেঙে দিছে। পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি। সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। তো আমি যে ঝামেলা আমার আম্মুরে দেখার জন্য আমি চাকরি করতে পারতেছি না। তবে সব অভিযোগ অস্বীকার করছেন শিল্প কারখানার দেখভালে নিয়োজিতরা। নিচে একটা জায়গা আছে, এই জায়গাটা বাংলা হ্যাঁ ওই দিকে যাইতে পারে। এখন চঙ্গদা বাইরে যদি হ্যাঁ বিমানদা যা, তাহলে তো আর কিছু করার নেই। জায়গা কিনছে আমদাদ হোসেন, আমাদের কাছে জায়গা কিনছে। ও আমদাদের লেগে বুঝুক যে আমি ওই দিকে পারবো, কোন দিক দিয়ে যাবো। এটা তো কোম্পানির যে জায়গা আছে ওই জায়গাতে তো আর তো যাইবার দিবে না। বিষয়টি মীমাংসার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। দুপক্ষকে নিয়েই চলছে সমঝোতার চেষ্টা। অবভিয়াসলি এটা রাইট অফ ওয়ে, যেটাকে বলে আর কি, পথ ব্যবহার করার মৌলিক অধিকার শামসুন নাহারের আছে। সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা দালিলিক বিষয় থাকা লাগে, যেটা এই ক্ষেত্রে নাই। যার কারণে হচ্ছে আমরা তাকে আসতে বলেছি। বড় ছেলের বিয়ের পর শ্রীপুরের এই বাড়িতে ছোট ছেলেকে নিয়ে বাস করছেন শামসুন নাহার বেগম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মানিকগঞ্জের ঘিওরে বসতঘর থেকে মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে 2 জন। সকালে বায়েলজুরি গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রাশিদার 2 স্বজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, বিবাহ বিচ্ছেদের পর 55 বছর বয়সী রাশিদা বেগম একাই বসবাস করতেন। গতকাল তার এক ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে আসে। তাদের দাবি, সোমবার মধ্যরাতে একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়। 2 জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বাঁধে। এরপর পাশের রুমে রাশিদা বেগমকে হত্যা করে অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। তবে পুলিশ বলছে হত্যার ঘটনাটি রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।